গত এক বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৮,৫০০-এর বেশি মানুষ। বাস ট্রাকের বেপরোয়া গতিই দায়ী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ। সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ ৫ জনের নিহতের ঘটনার মামলার রায় আজ। দুর্ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দূর হবে আশা স্বজনদের। ফেনীতে কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার ৪ বছরেও গঠন হয়নি চার্জ। মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, জামিনে প্রধান আসামি সহ ১২৬ জন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত গেলেও স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে, দাবি স্থানীয়দের। এখনই প্রতিরোধের তাগিদ। এবং জমি সংক্রান্ত বিরোধীদের নরসিংদীর আলোকবালিতে ৩ ভাই বোনকে হত্যা, অভিযুক্ত ভাই পলাতক। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে গত বছর মোট সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬,৫৮১টি। এতে মারা গেছেন ৮,৬৪২ জন। অধিকাংশ ক্ষেত্রে এই দুর্ঘটনার মূল কারণ মহাসড়কের নৈশ কোচগুলো। বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে কুয়াশা ভেদ করে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকেই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন পরিবহন বিশেষজ্ঞরা। মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর বিআরটিএ বলছে মহাসড়কে নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেবেন তারা। মৌসুমী মৌয়ের রিপোর্ট। রাতের রাস্তায় জ্বলজ্বল করতে থাকা প্রতিটি গাড়ির হেডলাইট দূর থেকে মনে হয় আগুনের ফুলকি। গাঢ় অন্ধকারে নিস্তব্ধতার সাথে কুয়াশা ভেদ করে চলা চলন্ত গাড়ির বিকট হর্নের মাঝে স্বস্তি খুঁজে পায় দূরপাল্লার যাত্রীরা। চালকের হাতের স্টিয়ারিং আর স্পিড মিটারে দুলতে থাকা যাত্রীদের জীবনের হোঁচট খাওয়ার গল্প তাই একই রকম। রিস্ক নিতেই হয়। এখন রাত্রে মনে করেন যে সড়ক দুর্ঘটনা তো হয়েই থাকে, প্রায় হচ্ছে। গাড়ি যদি বেশি স্পিড বা রানিং এ চালায়, তখন যদি সামনে কোনো গাড়ি বা কোনো ওভারটেক করতে যায়, তখন অনেক সমস্যা হতে পারে। ড্রাইভার যতটুকু কেয়ারফুল থাকবে ততটুকুই সবার জন্য সেফটি। মাঝরাত্রির মহাসড়কগুলোর বাস ট্রাকের গতির অসম এই প্রতিযোগিতা সকাল বেলার খোরাক খবরের পাতাগুলোর। সব জেনেও বাধ্য হয়ে ঝুঁকির সাথে নিজেদের মানিয়ে নিচ্ছেন যাত্রীরা। আর চালকদের অভিযোগ, যাত্রীদের প্ররোচনায় গতি বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ওই যে রাত চালায় গাড়ি, কুয়াশা মানে না, কুয়াশা থেকে উঠে দেয়। রোডের মাঝখানে যে আইল্যান্ড গুলা রং রোডে দেখে না, আইল্যান্ড মাইল্যান্ড সব একদম সব চিরা বিরা যায়। ডানে বামে গাড়ি জমা থাকে, এর জন্য কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়। মানে দুটা চোখ ঘুমা যায় না, একদম দু চোখ মেলা করে রাখতে হয়। মহাসড়কে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ভবিষ্যতে রাস্তায় সিসি ক্যামেরা বসানোর কথা জানান বিআরটিএ। আর দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি প্রচলিত সড়ক আইন মেনে চলার বিষয়টি বাধ্যতামূলকভাবে তদারকি করার পরামর্শ পরিবহন বিশেষজ্ঞদের। ইতিমধ্যে এ ব্যাপারে লেখালেখি শুরু করে দিয়েছি। আমরা পুলিশের কাছ থেকে একটা রিপোর্টও পেয়েছিলাম যে কতগুলো পয়েন্ট, আর একটা তালিকা পাবো। সেই তালিকাগুলো আমরা স্পিড ক্যামেরা বসানোর জন্য সুপারিশ করব। বিজ্ঞান বলে চালককে ট্রেনিং দিতে হবে, তার মনস্তত্ত্বটাকে ঠিক করতে হবে এবং সে শুনে সেটা প্রয়োগ করছে কিনা তার জন্য পুলিশকে সার্বক্ষণিকভাবে ফিল্ডে রেখে সেটাকে আদায় করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন বলছে বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ২০,০০০ মানুষ। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ ৫ জনের মৃত্যুর ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন তাদের পরিবার। তাদের আশা এত বছর পর মানিকগঞ্জের আদালতে আজ যে রায় দেওয়া হবে তাতে হয়তো অনেকটাই সড়ক দুর্ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দূর হবে। তবে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত মামলার দীর্ঘসূত্রিতার কারণে ক্ষতিগ্রস্ত পরিবার আদালতে শরণাপন্ন হন না, ফলে অনেক দুর্ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে বলছে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। সেলিয়া সুলতানার রিপোর্ট। ১৩ আগস্ট ২০১১, এরপর কেটে গেছে ৫ বছর, কিন্তু চলে যাওয়া প্রিয় মানুষগুলোর স্মৃতি এখনো সময়ের ফ্রেমে বন্দী। আমি আমার মাকে দেখি যে এই ৬ বছরেও আমাদের বাড়িতে যে ছবিগুলো আছে প্রায় প্রতিদিনই তার সামনে কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন। হয়তো এখন এই ৬ বছর পরে হয়তো চোখের পানি ফেলেন না সব সময়, কিন্তু কিছুটা সময় দাঁড়িয়ে থাকেন, হয়তো স্মৃতির কোনো এক জায়গায় ফিরে যান। আজ পর্যন্ত কিন্তু ওই মানিকগঞ্জের রাস্তায় আমি বা মিশুকের স্ত্রী, আমার ভাবি,
আমরা ওই রাস্তায় যেতে পারিনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে কাগজের ফুল ছবির লোকেশন দেখে ঢাকায় ফেরার পথে তারেক মাসুদ ও মিশুক মুনিরের বহনকারী মাইক্রোবাস ঢাকা মেট্রো চ 130302 এর সাথে বিপরীত দিক থেকে আসে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাণ হারান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সে সময়ের এটিএন নিউজের প্রধান নির্বাহী ও সিনেমাটোগ্রাফার মিশুক মুনির সহ 5 জন। আসলে কি ক্ষতিপূরণ হয়? ক্ষতিপূরণ দেয়া সম্ভব? এই জীবনের ক্ষতির আসলে কোনোভাবেই পূরণ হয় না। দুর্ঘটনা তো কোনো নিয়মিত ঘটনা হতে পারে না। আমার মনে হয় যে এটা কোনো এক ধরনের অসচেতনতার কারণে হচ্ছে, আমাদের কোথাও অবহেলা আছে। অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলছে, দেশে উল্লেখ করার মতো সড়ক দুর্ঘটনায় আইন প্রয়োগ ও শাস্তির উদাহরণ পাওয়া যায় না। এছাড়া মামলার দীর্ঘসূত্রিতার কারণে অনেক পরিবার আইনি প্রক্রিয়ায় যেতে চান না। একটা মামলা করার পরে বিচার পেতে পেতে খুব লম্বা সময় লেগে যায়। এই লম্বা সময় কিন্তু মানুষ দেখা যায় অপেক্ষা করে না, বা বিচারটার শাস্তির বিধানটাও এত কম থাকে যে সেটার জন্য কিন্তু মানুষ আর মামলা করতে আগ্রহী হয় না। একটা মামলা করার পরে প্রপার ইনভেস্টিগেশনে কার ভুল সেটা যদি আমি বের করতে পারি এবং সে যদি শাস্তি দিতে পারি, তাহলে কিন্তু মানুষের আইনের প্রতি শ্রদ্ধাটা থাকে। সেদিনের সড়ক দুর্ঘটনায় আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার অধ্যাপক ঢালি আল মামুন ও তার স্ত্রী। নিহত হন মাইক্রোবাস চালক মুস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ও জামাল হোসেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া। শফিক, আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে বিশেষ করে তারেক মাসুদ এবং মিশুক মুনির সহ যে 5 জন নিহত হয়েছিলেন ঢাকা আরিচা মহাসড়কে 2011 সালের সড়ক দুর্ঘটনার, সেই রায়টির জন্য কিন্তু সকাল থেকে আসলে সবাই অপেক্ষা করছেন। বিশেষ করে এই রায়টি অন্যতম একটি গুরুত্ব বহন করে, কারণ সড়ক দুর্ঘটনায় আসলে আমরা খুব একটা আসলে মোটা দাগে বলার মতো বা উদাহরণ দেওয়ার মতো কিন্তু আসলে রায় আমরা দেখতে পাই না। তবে যেহেতু এখানে রায়টি প্রায় আপনি জানেন যে 5.5 বছর পর আসলে রায়টি দেওয়া হচ্ছে, তারপরও মানুষের আসলে প্রত্যাশা যে সড়ক দুর্ঘটনায় যে বিষয়গুলো সবসময় বলা হয় যে বিচারহীনতা এবং হচ্ছে শাস্তির যে স্বল্পতা, শাস্তির যে মেয়াদ, সেই বিষয়গুলো আসলে কখনো আসে না। সবচেয়ে বড় বিষয়গুলো আসলে এখানে আমরা যে আইনজীবীরা যারা গত 5.5 বছর ধরে এই মামলাগুলো পরিচালনায় অংশগ্রহণ করে এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সবচেয়ে বড় সমস্যার যে বিষয়গুলো হলো, যেহেতু আসলে এটি ঢাকায় অথবা হচ্ছে স্থানটি যেহেতু আসলে নির্ধারিত না, সেক্ষেত্রে আসলে মানিকগঞ্জে যেহেতু ঘটনা, এখানে যে 39 জন সাক্ষী আসলে নির্ধারণ করা ছিল, তাদের মধ্যে কিন্তু সব সাক্ষী আসলে সময় মতো সব সময় যে এসে উপস্থিত হতে পেরেছেন সে বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করা যায়নি। এবং পাশাপাশি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই 39 জন যে সাক্ষী ছিলেন তার মধ্যে যে ক্যাথরিন মাসুদ সহ এবং ঢালি আল মামুন যারা ওই দিন ওই সময়, এবং ঢালি আল মামুনের স্ত্রী সহ ওই দিন ওই সময় যে সড়ক দুর্ঘটনায় তারাও যে আহত হয়েছিলেন তারাও কিন্তু সাক্ষ্য দিয়েছেন এবং 11 জন সাক্ষ্য দিয়েছেন। বাকিরা কিন্তু বিভিন্ন কারণে আসলে সাক্ষীতে উপস্থিত হতে পারেননি। তো সব মিলে আসলে বলা হচ্ছে যে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে যখন আসলে স্থানগুলো আসলে নির্ধারণ করা হয় না, আপনারা জানেন যে একজনকে আসামি করে, গাড়ির ড্রাইভারকে আসামি করে যে মামলা করা হয়েছিল সেটি হচ্ছে ঘটনার পরদিনই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল চুয়াডাঙ্গা থেকে। এবং যেহেতু ঘটনাটি ঢাকা এবং চুয়াডাঙ্গা কোনো জায়গাতেই আসলে এটি নির্ধারণ করা হয়নি, সেক্ষেত্রে আসলে দেখা গেছে যে মানিকগঞ্জ কোর্টে যখন এটি পরিচালনা করা হচ্ছিল তখন আসলে অনেক বেশি সময় নেওয়ার এটি অন্যতম একটি কারণ বলে ধরা হচ্ছিল। পাশাপাশি আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই, আজ হয়তো এই মামলাটির রায় দেওয়া হবে, তবে তারপরও হচ্ছে এখানে যে আইনজীবীরা রয়েছেন তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি আসলে বিশেষ করে শাস্তির বিধানটি যেন নিশ্চিত করা যায় এবং মোটা দাগে যেন আসলে নির্ধারণ করা যায়। পাশাপাশি এই ঘটনায় বিভিন্ন কর্তৃপক্ষ যারা আসলে কাজ করেন সড়কের ক্ষেত্রে এবং বিভিন্ন বিভাগগুলো যে কাজ করেন সেখানে কোনো গাফিলতি এবং দুর্বলতা আছে কিনা সে বিষয়গুলোর ব্যাপারেও আদালত আসলে তার অবজারভেশন রাখবেন, এই বিষয়টি হচ্ছে তারা আসলে আশা প্রকাশ করছেন। এই ছিল আসলে এখান থেকে আমার কাছে সর্বশেষ। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ এবং মিশুক মুনির সহ 5 জন নিহতের ঘটনার রায় দেওয়া হচ্ছে আজ, এবং মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সেলিয়া সুলতানা। স্মৃতির মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধায় অবনত পুরো জাতি, মুখে 21-এর গান, হাতে ভালোবাসার ফুল, আর অন্তরে বাংলাকে ধরে রাখার প্রত্যয়। এই নিয়ে সব বয়সী, সব শ্রেণী পেশার মানুষ স্মরণ করেছে ভাষা শহীদদের। নতুন যুগে এসে দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বসভায় উচ্চকিত হবে বাংলার জয়গান, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। তাফসির বাবুর রিপোর্ট।
আগুন রাঙা শিমুল পলাশের ফাল্গুনে রাজপথ যে মাতৃভাষার দাবিতে রক্তরাঙা হয়ে উঠবে তাকে জানত। রক্তরাঙা সে পথ ধরেই পরে মূর্ত হয়ে উঠেছে বাংলার ইতিহাস। পঁয়ষট্টি বছর পরও সেই ইতিহাসকে স্মরণ করতে রাজপথে নামে মানুষের ঢল। কৃতজ্ঞতায় স্মরণে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার। রাজপথে খালি পায়ে বাঙালির প্রতিটি পদক্ষেপেই যেন লেখা হয় ভবিষ্যতের পথচলা। শোক ছাপিয়ে তাই গর্ব আর ভালোবাসাই যেন মুখ্য হয়ে ওঠে ২১-এর উদযাপনে। আমরা শহীদদের প্রতি গর্ব, আমাদের অহংকার, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা ভাষা। 52-র হাত ধরে কিন্তু 1971 এসেছে। তো 52 থেকে আন্দোলন থেকে আমরা শিখেছি কিভাবে একতাবদ্ধ হয়ে নিজের অধিকার আদায় করতে হয়। জাতীয় উত্তরণ, জাতিসত্তার উত্তরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই ২১ এবং ২১-এর আত্মত্যাগ। এদিন নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সী মানুষই এসেছেন শহীদ মিনারে। মায়ের ভাষায় লিখতে, বলতে, ভাবতে পারার তৃপ্তি নিয়েই মুখোমুখি হয়েছেন আত্মত্যাগী সালাম, রফিক, বরকত, জব্বারদের। তারা ভাষার জন্য রক্ত দিয়েছে, আমরা সেই ভাষায় কথা বলতেছি এবং সেই ভাষার পড়তে পারতেছি বা সেই ভাষা লিখতে পারতেছি, এটাও কিন্তু আমাদের একটা বড় অর্জন বলা যায়। তবে 52 থেকে এই যে বাঙালির স্বাধীনতা আর সংস্কৃতির ঘুরে দাঁড়ানো, তা এগুলো কতদূর সে নিয়েও আছে নাগরিক হিসেব নিকেশ। ইংরেজি আমাদের শত্রুর ভাষা নয়, কাজের ভাষা, কিন্তু প্রাণের ভাষা হিসেবে আমরা বাংলাটাকে আরো ব্যবহার করলে আমাদের খুব ভালো লাগবে এবং এই ভাষাটার আরো সম্মান হবে। শহীদ মিনারে রক্তের এই যে লাল রং, সেটি হয়তো 52-তে ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। তবে এটাও ঠিক যে এই রক্তস্নাত পথ ধরেই 1000 বছরের বাঙালির ইতিহাসে সবচেয়ে যে বড় সফলতা, একটি স্বাধীন জাতি রাষ্ট্রের অভ্যুদয় বাংলাদেশ, সেটি আমরা পেয়েছি। এখন এই স্বাধীন বাংলাদেশে 52 সেই দিনটিকে স্মরণ করার সঙ্গে সঙ্গে বাংলা ভাষা, বাংলাদেশ আর বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার দায়িত্বটাই আমাদেরও পালন করতে হবে। তাফসীর বাবু, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভাষার প্রতি টান নেই বলেই বিএনপি জামাত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কাজ বন্ধ করে দিয়েছিল। মঙ্গলবার বিকেলে মাতৃভাষা ইনস্টিটিউটের 5 দিনব্যাপী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মকে ইংরেজি উচ্চারণে বাংলা বলার প্রবণতা ত্যাগ করার আহ্বান জানান। 2010 সালে প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউট, যেখানে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসেন দেশি বিদেশি অতিথিরা। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হয় 5 দিনব্যাপী এই অনুষ্ঠান, যেখানে মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন আমন্ত্রিত অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে এ দিবস স্বীকৃতি পাওয়ার পরই এই ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ সরকার। 2001 সালে জাতিসংঘে তখনকার সেক্রেটারি জেনারেল কফি আনান আমার আমন্ত্রণে বাংলাদেশে আসলে আমরা একসাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম এবং এই ইনস্টিটিউট তৈরির কাজ শুরু করলাম। 2001-এর পর আমরা পরবর্তীতে সরকারে আসতে পারিনি। যথারীতি নিয়মে যারা ক্ষমতায় আসলো তারা এটার কাজ বন্ধ করে দিল, কারণ তাদের কাছে এই মাতৃভাষার খুব একটা গুরুত্ব যে আছে তা আমার কাছে মনে হলো না যে যারা ক্ষমতায় এসেছিল। আগামীতে এই ইনস্টিটিউট মাতৃভাষা সংরক্ষণের কেন্দ্রবিন্দুতে রূপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আরো এই ভাষা শেখার সুযোগ করা, গবেষণার সুযোগ, ভাষার উৎস সম্পর্কে জানা, ভাষা সম্পর্কে মানুষ যেন আরো জ্ঞান লাভ করতে পারে, সেটাই আমরা করতে চাই এবং সেই লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠানটা আমরা গড়ে তুলেছি এবং আমরা আশা করি যে বিশ্বের বুকে একদিন এই ইনস্টিটিউট একটা আলাদা মর্যাদায় অধিষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষায় গ্রহণ করা শিক্ষা হৃদয়ে প্রথিত হয়, তবে জ্ঞান অর্জনের জন্য বিদেশি ভাষাও শিখতে হবে। তরুণ প্রজন্মকে বাংলা ভাষা সংরক্ষণের ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। ইদানিং আমরা একটা দেখি যে যেমন ইংরেজি অ্যাকসেন্টে বাংলা বলার বিচিত্র একটা শব্দ ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। এটা ঠিক জানি না এটা কেন ছেলেমেয়েদের মধ্যে এটা একটা সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে যাচ্ছে, যে ওইভাবে কথা না বললে যেন
তাদের মর্যাদাই থাকে না, এরকম একটা ভাব। এই জায়গা থেকে আমাদের ছেলেমেয়েকে সরিয়ে আনতে হবে। এ সময় সবাইকে ভাষা আন্দোলনের ইতিহাস বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ের ভাষা কথা বলার জন্য। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনার 4 বছর পার হলেও মামলার চার্জ গঠন না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এমনকি মামলার প্রধান আসামি সহ 126 জনের জামিনে থাকা নিয়েও ক্ষোভ জানিয়েছেন তারা। এদিকে চার্জ গঠন না হওয়ার জন্য রাষ্ট্রপক্ষ দায় চাপাচ্ছেন আসামি পক্ষের ওপর। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। 2013 সালের 22 ফেব্রুয়ারি জঙ্গি সমর্থক একটি মৌলবাদী গোষ্ঠী ফেনী শহীদ মিনারে হামলা চালিয়ে 21-এর মহান শহীদদের প্রতি মানুষের দেয়া শ্রদ্ধার ফুলগুলো লণ্ডভণ্ড করা হয়। জ্বালিয়ে দেওয়া হয় যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শহীদ মিনার চত্বরে টানানো ব্যানারগুলো। পরদিন পুলিশের উপপরিদর্শক নুরুল করিম বাদী হয়ে প্রচলিত আইনে একটি মামলা দায়ের করেন। এতে ফেনী জেলা জামায়াতের তৎকালীন আমির ও সেক্রেটারি সহ জামায়াত শিবিরের 62 জনের নাম উল্লেখ করে 182 জনকে আসামি করা হয়। তবে এই মামলার দায় নিয়েই চরম ক্ষোভ ফেনীর মুক্তিযোদ্ধাদের এই নেতা। মুক্তিযুদ্ধের চেতনায় তারা বিশ্বাসী না, সেখানে নর্মাল কেস হয়েছে। আমি মনে করি রাষ্ট্রদ্রোহিতার মামলা তারা করে নাই এবং তারা নর্মাল মামলা করি এবং এদেরকে সেভ করার জন্য চেষ্টা করছে। অভিযোগ অস্বীকার করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানালেন, এই ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার কোনো তথ্য উপাত্ত ছিল না। তথ্যপত্র দরকার ছিল, এগুলি ছিল না মর্মে প্রচলিত আইন মোতাবেক মামলাটা রেকর্ড হয়। বর্তমানে 18 জন আসামি পলাতক রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। এদিকে এই মামলার রাষ্ট্রপক্ষের কৌশলী জানালেন, 2016 সালের 21 এপ্রিল বিচার প্রক্রিয়া শুরুর পর গত 1 বছর চার্জ গঠনে আসামি পক্ষ নানা অজুহাতে সময়ক্ষেপণ করেছেন। বিভিন্ন অসৎ অভিপ্রায়ে সময়ক্ষেপণ করছে। রাষ্ট্রপক্ষ অত্যন্ত তৎপর যে দ্রুত সাসপেন্ড করার জন্য, এবং আমি আশা করছি আগামী কার্যদিবসে এই মামলায় চার্জ গঠন হবে। আদালত সূত্র জানায়, মামলাটির এজাহারভুক্ত 11 জনকে অব্যাহতি দিয়ে চার্জশিটের 144 জনের মধ্যে 126 জন জামিনে থাকলেও বাকি 18 জন এখনো পলাতক। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সময় সংবাদে আরো থাকছে, আগামী মাস থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায় পুনরায় জনশক্তি রপ্তানি। সরকারের বেঁধে দেওয়া 37,000-এর পরিবর্তে 2 থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। মিয়ানমারে সংঘাতের পর বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে আগ্রহী। এরই মধ্যে নিজ উদ্যোগে অন্তত 8 থেকে 900 জন ফিরে গেছেন মিয়ানমারে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, এদের অনেকেই মিয়ানমারে থাকা স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, রোহিঙ্গারা নিজ উদ্যোগেই মিয়ানমারে ফিরছেন। সুজাউদ্দিন রুবেলের তথ্য এবং মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গারা গত 4 মাস ধরে অবস্থান করছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অনিবন্ধিত বিভিন্ন ক্যাম্পে। শত নির্যাতন নিপীড়নের পরও স্বদেশের প্রতি যেন একটুও কমেনি মায়া। তাই তো অনেক কষ্টের মধ্যেও নিজ দেশ, নিজ ভিটেমাটিতে ফেরার আকুতি থামছে না তাদের। গত অক্টোবরে সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে শুরু করা অভিযান 15 ফেব্রুয়ারি বন্ধ ঘোষণা করেছে মিয়ানমার সরকার। এরপর থেকে রোহিঙ্গারা ফিরতে শুরু করেছেন নিজ দেশে। মিয়ানমার যদি ঠান্ডা হয়ে যায় আমি চলে যাব। আমরা এখানে অনেক কষ্ট হয়েছি। আরো নিজের দেশত নিজে যাই ভালো চাই। যদি আমাদের দেশে যদি সরকার যদি আমাদের রোহিঙ্গা মানি লয়, তাহলে আমরা আমাদের দেশে চলে যাব। তবে স্থানীয়দের দাবি, রোহিঙ্গারা স্বদেশে গিয়ে স্বজনদের নিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে আসছে। আর এটি প্রতিরোধ করা না গেলে এদেশটা রোহিঙ্গাদের স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে বলে মনে করছেন রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের এ নেতা। আমরা যতটুকু জানতে পেরেছি, ওই রোহিঙ্গারা আবারও তাদের আত্মীয় স্বজন নিয়ে বাংলাদেশে ফিরে আসছে। যে স্থানে সরকার তাদেরকে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, ওই কথা তারা শুনেছে। পুনরায় যাতে আত্মীয় স্বজন নিয়ে এই দেশে প্রবেশ করতে না পারে, ওইটা নিশ্চিত করতে হবে, না হলে এই দেশটাই রোহিঙ্গাদের একটা স্থায়ী বসবাসের স্থান হয়ে যাবে। তবে বিজিবি বলছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা নিজ উদ্যোগেই মিয়ানমার ফিরছে। প্রায় 800-900 লোক আমরা অলরেডি আমাদের কাছে হিসাব আছে যে তারা চলে গেছে। আর বাকি যারা রয়ে গেছে তারাও আমার মনে হয় সুযোগের অপেক্ষা আছে, যে তারা দুই দেশের মধ্যে কথাবার্তা হচ্ছে এবং তারা যদি সুযোগ পায় তারা ফেরত চলে যাবে। জাতিসংঘের হিসাবে 2016 সালের অক্টোবর থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্তত 69,000 রোহিঙ্গা। যদিও এই হিসাব ঠিক কিনা তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সময় সংবাদ, কক্সবাজার। নরসিংদীতে ছোট 3 ভাই বোনকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে মেঝো ভাইয়ের বিরুদ্ধে। রাতে সদর উপজেলার
আলোকাবালি পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক আছে। স্বজনদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে হঠাৎ মেজ ভাই রুবেল তার ছোট ভাই বোনদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় 6 বছরের মার্জিয়া এবং 8 বছরের মরিয়মকে গলা টিপে হত্যা করে সে। একই সময়ে ছোট ভাই ইয়াসিনকেও সে গলা টিপে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের। বড় ভাই আতিকুর এই সময় ছোট ভাই বোনদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে রুবেল। আহত আতিকুরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। কুড়িগ্রামের ভুরিঙ্গামারীতে গোপন বৈঠকের সময় উপজেলা জামাতের আমির সহ 33 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গতকাল বিকেলে জয়মনিরহাট উপজেলার বাউশমারি পশ্চিমপাড়া জামে মসজিদের ভেতরে গোপন বৈঠকের সময় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ভুরিঙ্গামারী উপজেলা জামাতের আমির আজিজুল হক এবং সেক্রেটারি আব্দুল বারী সহ 33 নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ভুরিঙ্গামারী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর নিরাপত্তার জন্য রাতে সদরে নিয়ে যাওয়া হয়। মিটিং করার কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো জবাব দিতে পারে নাই এবং আশেপাশের কোনো লোকজন নাই এবং সেই মসজিদের ইমাম বা কমিটির লোকজন কেউ নাই এবং তারা সবাই বলে যে এটা আমাদের অ্যাবসেন্সে তারা গোপন বৈঠক করতেছে। আমরা যাচাই বাছাই করে যে এটা একটা গোপন বৈঠক করার কারণে এবং কোনো ষড়যন্ত্র থাকতে পারে বিধায় তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে নিয়ে আসি। নানা জটিলতা আর দীর্ঘ প্রতীক্ষার পর আগামী মাসের দ্বিতীয় সপ্তাহেই মালয়েশিয়ায় পুনরায় জনশক্তি রপ্তানি শুরু হচ্ছে। 9 অথবা 10ই মার্চ প্রায় 700 কর্মী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে বলে জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার মহাসচিব। এদিকে মাত্র 10টি প্রতিষ্ঠান জনশক্তি রপ্তানির সুযোগ পাওয়ায় সরকারের বেঁধে দেয়া 37,000-এর পরিবর্তে কর্মীদের কাছ থেকে 2 থেকে 2.5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ব্যক্তি খাতের ব্যবসায়ীরা। তবে পর্যায়ক্রমে আরও প্রতিষ্ঠানকে যুক্ত করার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রসূন আশিসের রিপোর্ট। দীর্ঘদিন বন্ধ থাকার পর দুদেশ সম্মত হলে 2012 সালে সরকারি পর্যায়ে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হলেও তখন এই সুযোগ পায় মাত্র 10,000 কর্মী। এরপর গত ফেব্রুয়ারি ও নভেম্বরে 2 দফা সমঝোতা স্মারক সই হলেও কর্মী পাঠানো সম্ভব হয়নি। অবশেষে নানা জটিলতা কাটিয়ে প্রায় 4 বছর পর আগামী মাসের শুরুতে মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার মহাসচিব। 9 থেকে 10ই মার্চে একটি ফ্লাইট দিবে, যেখানে প্রায় 5 থেকে 700 ওয়ার্কার মালয়েশিয়াতে যাবে। এপ্রিল থেকে হিউজ মুভমেন্ট শুরু হবে। এদিকে দীর্ঘদিন পর সুযোগ এলেও জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হাতে আটকে যাওয়ায় এ প্রক্রিয়া আবারও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যক্তি খাতের ব্যবসায়ীরা। আজকে যদি সিন্ডিকেটের মাধ্যমে এটা হয় যে 10 জনের বাইরে কেউ কর্মী প্রেরণ করতে পারবে না, তাহলে যারা দীর্ঘদিন ধরে এটার পিছিয়ে বিনিয়োগ করছেন তারা ক্ষতিগ্রস্ত হবেই। বাইরার এত বড় একটা শীর্ষ পদ থেকে উনি সকল সদস্যকে বঞ্চিত করে ওনারা একা ব্যবসা করবেন, কারণ বিগত দিনে আমাদের লিডারশিপে এগুলো আমরা দেখিনি। তাদের অভিযোগ, বিশেষ কৌশলে মাত্র 10টি প্রতিষ্ঠানকে কর্মী পাঠানোর সুযোগ দেয় মালয়েশিয়া যেতে কর্মীদের গুনতে হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। ওরা বিভিন্ন এজেন্সিকে যে মেসেজগুলি থ্রো করেছে, ওখানে মিনিমাম কস্ট হচ্ছে 1,85,000 টাকা। প্ল্যান্টেশন সার্ভিস সেক্টরে 2.5 লাখ টাকার উপরে। মাইগ্রেশন কি সরকারের নির্ধারিত মূল্য হচ্ছে? এখানে সরকারের তীক্ষ্ণ নজরদারি আমাদের একান্তই দাবি। তবে এ অভিযোগ অস্বীকার করেন 10 প্রতিষ্ঠানের একটির মালিক ও বাইরার মহাসচিব রুহুল আমিন স্বপন। এটা কোনোদিনও সত্য না যে 2 লাখ 2.5 লাখ দিয়ে একটি লোক মালয়েশিয়াতে যাবে। ইটস নট কারেক্ট। আমরা দেখি আমরা সবচেয়ে মিনিমাম মাইগ্রেশন কস্টে রাখার জন্য বাইরের থেকেও সরকারকে সব ধরনের সহযোগিতা আমরা করব। কি মেকানিজম আছে যে গ্রামের ছেলেটা 37,000-ই যাবে? এই জন্য রিক্রুটমেন্ট সিস্টেমেরও এখন একটু পরিবর্তন আনা দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, প্রথম দফায় 10টি প্রতিষ্ঠানের মাধ্যমে 5,000 কর্মী যাওয়ার পরেই অন্য ব্যবসায়ীরা এই সুযোগ পাবেন। জয়েন্ট টেকনিক্যাল কমিটি আছে আমাদের, যদি দেখি যে এরকম কোনো সমস্যা তৈরি হচ্ছে যে একটা মাত্র 10 জন 12 জনকে নিয়ে কাজ হচ্ছে, তখন তো আমরা কথা বলতেই পারবো, সেখানে এটাকে বাড়িয়ে নেওয়ার ব্যাপারে সুযোগ থাকবে আমাদের। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে প্রতিষ্ঠান বাছাইয়ের পদ্ধতি খতিয়ে দেখার কথাও বলেন অতিরিক্ত সচিব। ডিমান্ড পাওয়া শুরু করব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অনলাইন ম্যানেজমেন্ট হচ্ছে। সময় সংবাদে আরো থাকছে। সে কামাল ক্লাব কাপের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান। সেমিতে ওঠার মিশনে বর্তমান চ্যাম্পিয়নদের জয়ের ধারায় ফিরতে চায় সাদা কালোরা।
ব্যাপক সম্ভাবনা থাকলেও বিমানবন্দরগুলোতে অবকাঠামোগত দুর্বলতা, দক্ষ জনবল এবং প্রয়োজনীয় অর্থায়নের অভাবে বিমান পরিবহন ব্যবসায় সুবিধা করতে পারছে না দেশীয় এয়ারলাইন্সগুলো। আন্তর্জাতিক রুটে পরিধি কিছুটা বাড়লেও এখনও ৭৫% ব্যবসা নিয়ন্ত্রণ করছে বিদেশি এয়ারলাইন্স। বিশ্লেষকদের মতে আকাশ সেবায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে জেট ফুয়েলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা এবং যন্ত্রাংশ আমদানিতে শুল্ক জটিলতা দূর করা জরুরি। আর উদ্যোক্তারা চান দেশীয় বিমান পরিবহন সংস্থার জন্য পৃথক নীতিমালা। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিবলি। 1995 সালে বাংলাদেশে বেসরকারি খাতে এভিয়েশন ব্যবসার যাত্রা শুরু। গত 2 দশকে 10টি এয়ারলাইন্স এ ব্যবসায় যুক্ত হলেও বর্তমানে টিকে আছে মাত্র 3টে। উদ্যোক্তারা জানান শুরুর দিকে এই ব্যবসা পরিচালনার অভিজ্ঞতার অভাব, বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্রতি বৈষম্যমূলক নীতি সহ নানা সমস্যার কারণে বন্ধ হয়ে যায় এয়ারলাইন্সগুলো। তবে আসার কথা, চ্যালেঞ্জ নিয়েও এই ব্যবসায় আসছে নতুন এয়ারলাইন্স। দেশের এয়ারলাইনগুলো যখন চাচ্ছে যে তারা আরো একটু বড় হবে, আর অন্যান্য অনেক ডেস্টিনেশনে ফ্লাইট শুরু করব, এটা করতে গিয়ে আমাদের প্রথম একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে এয়ারপোর্টের ক্যাপাসিটি। অবকাঠামোগত যে রিসোর্সগুলো আসলে খুবই লিমিটেড। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে সরকারি সহযোগিতা বাড়ানোর কথা বলছেন উদ্যোক্তারা। বিশেষ করে জেট ফুয়েলের দাম সমন্বয় করা ও দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য বিমানবন্দর ব্যবহারে বিভিন্ন চার্জ কমানোর দাবি তাদের। তেলের মূল্যের কথা বলেন, এয়ারোনটিক্যাল চার্জেসের কথা বলেন, এগুলো আমরা বছরের পর বছর বলে আসছি। লেভেল প্লেইং ফিল্ড হয় তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো। আদারওয়াইজ অতীতে যেরকম এয়ারলাইন গুলো সাস্টেন করতে পারে না, এই হয়ে যাচ্ছে আমাদের জন্য, কিন্তু ওই সিচুয়েশনটা অলমোস্ট ওইরকমই হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইটার পূর্বাভাস, এয়ারলাইন্স ব্যবসায় এবছর $2,940 কোটি মুনাফা হবে। বিশেষজ্ঞরা বলছেন নীতি সহায়তা পেলে বাংলাদেশও হতে পারে এ মুনাফার অংশীদার। এই লাভটুকু তো অন্যান্য এয়ারলাইন্সের মধ্যে ভাগাভাগি হবে, আর সেই ভাগাভাগিতে আমরা কতটুকু পাবো সেটা নির্ভর করছে আমরা কতটুকু এফিসিয়েন্টলি রান করতে পারবো। আমাদের যে এয়ারলাইন্স গুলো আছে তার পিছনে যদি সেই আর্থিক ব্যাকআপটা পুরোপুরি না থাকে তাহলে সেক্ষেত্রে সম্ভব না। বিমান পরিবহন মন্ত্রী জানান আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সগুলোর জন্য চার্জ কমানোর বিষয়টি বিবেচনায় আছে। ডোমেস্টিক এয়ারলাইন্স যখন ইন্টারন্যাশনাল রুটে যায় তখন যখন ফিরে আসে তখন তাদেরকে ইন্টারন্যাশনাল চার্জেস হয়। আমাদের মন্ত্রণালয় খুব ইতিবাচকভাবে বিবেচনা করেছে এবং এটা এই ধরনের বিষয় বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে মতামত চেয়েছে। বর্তমানে আকাশপথে বাংলাদেশের যাত্রী প্রবৃদ্ধির হার গড়ে 7 থেকে 8%। হাজেরা শিউলি, সময় সংবাদ। অমর একুশে গ্রন্থমেলার শেষ পর্যায়ে এসে ভিড় বাড়ছে সব বয়সী মানুষের। পাঠক, লেখক এবং প্রকাশকের মিলন মেলায় সেখানে এক উৎসব মুখর পরিবেশ। বাচ্চাদের পছন্দের তালিকার শীর্ষে ছড়ার বই। সব বয়সী পাঠক ছড়া ভালোবাসলেও তরুণদের মাঝে ছড়ার প্রতি আগ্রহ কিছুটা কম। আগ্রহ বাড়াতে তরুণদের পছন্দের বিষয়ে ছড়া লেখার কথা বলছেন ছড়াকাররা। কামাল হোসেনের ছবিতে ইমদাদুল হকের রিপোর্ট। অমর একুশে গ্রন্থ মেলায় শিশু কিশোরদের প্রথম পছন্দ ছড়ার বই। তাই বাবা মার সাথে মেলায় এসে পছন্দের বই কিনছে শিশুরা। তবে সব বয়সী মানুষের কাছে ছড়া পছন্দের হলেও তরুণদের আগ্রহ কিছুটা কম। আমি অনেক ছড়া পড়ি, আমার ছড়া পড়তে অনেক ভালো লাগে, ছড়া বই কিনতে এসেছি। ছড়ার বই পড়তে খুবই ভালো লাগে, ছড়ার বই কিনি আর নিজেও ছড়া লিখি। ছড়ার মধ্যে যে ছন্দটা আছে এটাই আসলে অন্যরকম একটা অনুপ্রেরণা দেয়। এখনকার ছড়া ভালো হয়, বেশ ভালো ছড়া হয়। ছড়ার বইয়ের প্রতি সেই আগ্রহটা এখন আর নাই আর কি, হয়তো পড়তে পারি আর কি। ছড়ার বই তো এখন পড়া হয় না, এখন তো আর আমরা ছোট নাই যে ছড়া পড়বো। বিক্রেতারা জানান গল্প উপন্যাসের বই বেশি বিক্রি হলেও ছড়ার বইয়ের বিক্রিও কম নয়। ছড়ার বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে বাচ্চারা ছড়ার বই খুব পছন্দ করে। শিশুরাই আমাদের বইগুলো বেশি কিনতেছে এবং ওরাই আমাদের মূল কাস্টমার। চাহিদা থাকায় প্রকাশকরাও ছড়ার বই প্রকাশ করছেন। তবে শিশুদের মধ্যে ছড়া বেশি জনপ্রিয় হওয়ায় শিশুতোষ ছড়ার বই প্রকাশ করছেন বেশি। আমাদের সকল বইগুলো শিশুতোষ আর কি, তো এখানে শিশুদের উপযোগী যে ছড়াগুলো সেটি আমরা সাধারণত প্রকাশ করি। তরুণদের ছড়ার বই বের করি, যারা পুরনো লেখক আছে, ছড়াকার আছেন, তাদের ছড়ার বইও বের করি। প্রযুক্তির যুগে তরুণরা ছড়া পড়ছে ফেসবুকে। আর তরুণদের মধ্যে ছড়ার প্রতি আগ্রহ বাড়াতে তরুণদের পছন্দের বিষয় নিয়ে লেখার কথা বললেন ছড়াকাররা। শুধু বাংলা সাহিত্য নয়, সকল সাহিত্যের পুরোধাই শুরুটাই কিন্তু ছড়া দিয়ে। ছড়া কিন্তু বীথ। তরুণদের কাছে আসলে ছড়াকে জনপ্রিয় করতে হলে তাদের পছন্দের বিষয়গুলো নিয়ে ছড়া লিখতে হবে। শিশুদের ছড়া তো তরুণরা ভালোবাসবে না।
অমর একুশে গ্রন্থমেলায় এ পর্যন্ত বই বের হয়েছে 2484টি, যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক কবিতার বই 757টি আর ছড়ার বই রয়েছে 73টি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। কাকা খাবার আমার তোলা নতুন ভাষা শিখতে ভালো। এটা আদনান ভাই ফোন করছে, নেটওয়ার্কই তো নাই। হ্যালো 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 ভাই, এখানে কোনো ইন্টারনেট নাই। হ্যালো, আমরা অনেক ভিতরে। হ্যালো হ্যালো ভাই, ইন্টারনেট পেলেই মেলটা পাঠিয়ে দিব। রিপোর্ট পেয়ে গেছি। পেয়েছেন? লুঙ্গি পরে পাহাড়ের মধ্যে হেঁটো না। লুঙ্গি পাঠাইছিস, আমাকে একবার জানাবি না? জানালে তোর ইন্টারনেটের স্পিড বেড়ে যেত। আয় লাইভে আয়। হাই ভিউয়ার্স, বুঝলি আমার হাতে বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সাইনবোর্ড এবং বিলবোর্ড বাংলায় লেখার বিধান থাকলেও চট্টগ্রামে তা মানছেন না কেউই। সাইনবোর্ড থেকে শুরু করে সবকিছুতেই ইংরেজি আধিক্য রয়েছে, এতে অবহেলিত হচ্ছে মাতৃভাষা বাংলা। এই অবস্থায় সব ধরনের প্রচারণায় বাংলা লেখার জন্য 1 মাসের আলটিমেটাম দিয়েছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। সাইনবোর্ড ও ব্যানার বাংলায় লেখার জন্য 2014 সালে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিল উচ্চ আদালত। নির্দেশনা যেমন বাস্তবায়ন হয়নি, তেমনি মাঠ পর্যায়ে বিষয়টি তদারকি করতে উদ্যোগী হতে দেখা যায়নি সরকারি বা বেসরকারি কোনো সংস্থাকে। এক্ষেত্রে নগরীর বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, ব্যাংক সহ সব জায়গাতেই ছড়াছড়ি ইংরেজি সাইনবোর্ডের। বিভিন্ন ব্যাংকের বা বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে পাই ইংরেজিকে অনেক বড় অক্ষরে লিখে বাংলাকে এত ছোট অক্ষরে লেখা হয়েছে। আসলে এটা বাংলার প্রতি একটা অবমাননা। যে বাংলা ভাষার জন্য আন্দোলন করে আমরা রক্ত দিয়েছি, সেটা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়েছে, সারা পৃথিবীতে পালন করছে সেটা। আর আমরা আমাদের এই দেশে সেই বাংলার প্রচলনটা আমরা করতে পারিনি, সেটা অবশ্যই দুঃখজনক এবং ক্ষোভের। সাংস্কৃতিক আত্মচেতনার অভাব ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও আইনের প্রয়োগ করা যাচ্ছে না বলে অভিযোগ এই শিক্ষাবিদের। আদালতের নির্দেশনামা পৌর কর্পোরেশনের শক্তি। এখন পৌর কর্পোরেশন যদি তার শক্তি ব্যবহারে কাচুমাচু করে, অনীহা প্রকাশ করে কিংবা জড়তা দেখায়, আড়ষ্টতা দেখায়, তাহলে এই সাইনবোর্ড কখনো পরিবর্তন হবে না। এর মাঝে নগরীতে থাকা সব ধরনের সাইনবোর্ডে বাংলা লেখার জন্য 1 মাসের আলটিমেটাম দিয়ে গত 5 ফেব্রুয়ারি বিশেষ নির্দেশনা জারি করে সিটি কর্পোরেশন। কিন্তু আলটিমেটামের নির্ধারিত সময় ঘনিয়ে আসলেও সাইনবোর্ড পরিবর্তনের কোনো তোড়জোড় নেই বললেই চলে। মাননীয় মেয়র মধ্যে আমাদের যারা ট্রেড লাইসেন্স দেন, আমাদের যারা ইন্সপেক্টর আছেন, ওনাদেরকে অর্ডার দিচ্ছেন যে ট্রেড লাইসেন্স দেওয়ার আগে আপনারা সাইনবোর্ডটা কি করছেন সেটা দেখেন। আপনি গিয়ে দেখে আসেন তার সাইনবোর্ড থাকলে সাইনবোর্ডটা বাংলা আছে কিনা। আমরা আশা করি জুন জুলাইতে সাইনবোর্ডটা বাংলার সেটা ইনশাল্লাহ কার্যকরী হবে। নগরীতে ছোট বড় মিলিয়ে 50,000-এর বেশি সাইনবোর্ড রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভারতের কলকাতায় শুরু হয়েছে 4 দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের নন্দনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম, অমিতাভ রেজা সহ 5 নির্মাতার 10টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। কলকাতা থেকে সুব্রত আচার্যের পাঠানো রিপোর্ট। ভারতের কলকাতায় শুরু হয়েছে প্রথমবারের মতো 4 দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে আয়োজিত এই উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র অনিল বাগচির একদিন। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির কলাকৌশলীরা। মুক্তি ভিত্তিক এই প্রথম মনে হয় মুক্তিযুদ্ধের আমাদের একটা সিনেমা তৈরি হলো, তো এই সবকিছু মিলে আমাদের একটা বড় পাওয়া। এই উৎসবের উদ্বোধন করেন 2 বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোর্শেদুল ইসলাম। এই দিনটি নিয়ে আমরা গর্ব করি কিন্তু এই জন্যে যে পৃথিবীতে এই একটি মাত্র জাতি, বাঙালি জাতি, যারা ভাষার জন্য তাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে উঠে আসে ভারতে বাংলা ভাষার চর্চা এবং তার ভবিষ্যৎ নিয়ে নানা বক্তব্য। আমাদের উপমহাদেশে যেটা দেখা যাচ্ছে, নিজের ভাষা, নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি থেকে মানুষকে সরিয়ে দাও, এবং অভিভাবকরা করছেন। তারা বলছেন যে নিজের ভাষা শিখে কি লাভ, এতে কোনো কেরিয়ার হবে না।
ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চল শাখা এবং নন্দনের যৌথ উদ্যোগে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে 24শে ফেব্রুয়ারি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। শেখ কামাল ক্লাব কাপের খবর। আজ আসরে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুই দেশীয় ক্লাব ঢাকা মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী। সেমিফাইনাল নিশ্চিতের মিশন বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথম ম্যাচে শাহিন আসমেয়াকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী সাইফুল বারীর দল। এম এ আজিজ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। এদিকে দিনের প্রথম ম্যাচে নেপালের মানাং মার্সিয়াদির বিপক্ষে লড়বে আফগানিস্তানের শাহিন আসমাই। দেশের ফুটবল প্রেমীদের ফুটবলীয় উন্মাদনায় মাতিয়ে তোলার আসর শেখ কামাল ক্লাব কাপ। তবে এখন পর্যন্ত ফুটবল উৎসবে রং ছড়াতে পারেনি দেশীয় ক্লাবগুলো। চট্টগ্রাম আবাহনী ছাড়া জয়ের সৌরভ ছড়াতে পারেনি ঐতিহ্যবাহী দুই ক্লাব আবাহনী ও মোহামেডান। এবার সমর্থকদের ফুটবলের বারুদে এক লড়াই উপহার দিতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী ও মোহামেডান। বি গ্রুপের প্রথম ম্যাচে আফগানিস্তানের ঘরোয়া লিগে 3বারের চ্যাম্পিয়ন শাহিন আসমাইর বিপক্ষে দাপুটে লড়াই বলে দেয় শিরোপা ধরে রাখতে কতটা মরিয়া চট্টগ্রাম আবাহনী। অগাস্টিন ওয়ালসন, কিংসলে, মামুনুলদের দাপটের কাছে পাত্তাই পায়নি আফগান জায়ান্টরা। এবার চিরচেনা প্রতিপক্ষ মোহামেডানের বিপক্ষেও সে ফর্ম ধরে রাখার চ্যালেঞ্জ সাইফুল বারীর শিষ্যদের। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রাম আবাহনীর সেমিফাইনাল। তাই আক্রমণাত্মক ফুটবল দিয়ে প্রতিপক্ষকে বধ করতে চান স্বাগতিক কোচ। বাবার মৃত্যু শোক কাটিয়ে জাহিদ ফেরায় চট্টগ্রাম আবাহনীর আক্রমণ ভাগে এসেছে চাঙ্গা ভাব। এছাড়া দলে কোনো ইনজুরি সমস্যাও নেই। একটা জিনিস মনে রাখতে হবে, টুর্নামেন্টের প্রতিটা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ এবং আমাদের প্ল্যান যেটা ছিল আসলে স্টেপ বাই স্টেপ ম্যাচ বাই ম্যাচ আগানো, ওইটাই থাকবে এবং মোহামেডানকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এদিকে গেল কয়েক মৌসুম ধরেই বড্ড জীর্ণ দশা চলছে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। এবার বিপিএল ও দশম হয়ে লিগ শেষ করেছে সেন্টুর শিষ্যরা। দায়সারা গোছের প্রস্তুতি সম্বল করেই শেখ কামাল ক্লাব কাপে অংশ নিয়েছে মোহামেডান। তার ফলও পেয়েছে প্রথম ম্যাচেই মানাং মার্শিয়াংদের কাছে 2-0 গোলে হেরে। আসরে টিকে থাকতে হলে স্বাগতিকদের হারাতেই হবে মোহামেডানকে। তো সেখানে অন্য ডিফারেন্ট কোনো ওয়েতে অন্য কিছু চিন্তা করার সুযোগ এখন আমি দেখতেছি না। পয়েন্ট লুজ করা কোনোভাবেই পয়েন্ট লুজ করার কোনো সুযোগ নেই। পয়েন্ট হাতে থাকলেও মিনিমাম একটা ভালো একটা হোপ থাকবে নেক্সট ম্যাচের জন্য। তবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জয় পাওয়াটা যে সহজ নয় তাও জানা আছে সাদা কালোদের। কারণ এবারের বিপিএলে দুবারই চট্টগ্রাম আবাহনীর কাছে হারের লজ্জা পেতে হয়েছে মোহামেডানকে। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 8,500-এর বেশি মানুষ। বাস ট্রাকের বেপরোয়া গতিই দায়ী, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মনিটরিং বাড়ানোর পরামর্শ। সড়ক দুর্ঘটনায় তারেক মিশুক সহ 5 জনের নিহতের ঘটনার মামলার রায় আজ। দুর্ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি দূর হবে আশা স্বজনদের। ফেনীতে কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার 4 বছরেও গঠন হয়নি চার্জ। মুক্তিযোদ্ধাদের ক্ষোভ, জামিনে প্রধান আসামি সহ 126 জন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা ফেরত গেলেও স্বজনদের নিয়ে আবারও ঢুকে পড়ছে বাংলাদেশে, দাবি স্থানীয়দের এখনই প্রতিরোধের তাগিদ। এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীর আলোকবালিতে 3 ভাই বোনকে হত্যা, অভিযুক্ত ভাই পলাতক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।